আসসালামু আলাইকুম। বিকালের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে সংবাদ শিরোনাম। ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় ৪৯ জন গ্রেপ্তার প্রেস সচিব। ডক্টর ইউনূস নিরলসভাবে কাজ করে ম্যাজিক দেখাচ্ছেন মান্না। ফজলে করিমকে জিজ্ঞাসাবাদ ও ফিরোজকে কারাগারে পাঠানোর নির্দেশ। পুলিশ সদস্যকে কামড়ে পল্লবীতে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫। ফরিদপুরে বাস উল্টে নিহত ৭, আহত ২৯। নববর্ষ সামনে রেখে নিরাপত্তা বাড়ানো হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা। কর্মকর্তাদের জন্য মাউসির কড়া নির্দেশনা যেন এসএসসি পরীক্ষায় কোনো ব্যাঘাত না ঘটে। মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা জানা যাবে ১০ এপ্রিল। পারমাণবিক আলোচনা ব্যর্থ হলে ইরান কঠিন বিপদে পড়বে, হুঁশিয়ারি ট্রাম্পের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গাজায় ইসরায়েলে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভের সময় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় ২টি মামলা দায়ের করা হয়েছে এবং ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি বলেন, সোমবার ঢাকাসহ বেশ কয়েকটি শহরে গাজায় সহিংসতার প্রতিবাদে বিক্ষোভের সময় সংগঠিত সহিংস বেআইনি ঘটনার বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। এই হামলা ও ভাঙচুরের ঘটনায় জননিরাপত্তা এবং আইনের শাসনের অবমাননা এখন পর্যন্ত নজির। এই ঘটনার সঙ্গে জড়িত কমপক্ষে ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং আনুষ্ঠানিকভাবে ২টি মামলা দায়ের করা হয়েছে। আরও তদন্ত চলছে এবং এই নিন্দনীয় কাজের জন্য দায়ীদের বিরুদ্ধে আরও মামলা দায়ের করার প্রক্রিয়াধীন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও খুবই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ডক্টর ইউনূস একের পর এক ম্যাজিক দেখাচ্ছেন। তার মধ্যে ক্ষমতার কোনো লোভ নেই, তিনি দেশের জন্য কাজ করতে চান। তবে তাকে দিয়ে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করতে চাইলে বিতর্ক তৈরি হবে বলেও সতর্ক করেছেন মান্না। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জনশক্তি সভার আয়োজনে রাষ্ট্রীয় মূলনীতির পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মাহমুদুর রহমান মান্না বলেন, ডক্টর ইউনূস খুবই ভালোভাবে কাজ করছেন। তিনি তার সব কাজেই ম্যাজিক দেখাচ্ছেন। তা না হলে রোজার মধ্যে দ্রব্যমূল্য বাড়ার পরিবর্তন কমে কিভাবে? ঈদযাত্রা এত সুন্দর হয় কি করে? রোজার মধ্যে বিদ্যুৎ এত সুন্দর ব্যবস্থাপনা হয় কিভাবে? এজন্য বলি, ডক্টর ইউনূসকে আমাদের সবার সহযোগিতা করা দরকার। জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় চট্টগ্রাম ৬ রাউজান আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে একদিন জিজ্ঞাসাবাদ করতে ও মিছিলে গুলি করা যুবলীগ কর্মী ও ফিরোজাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার দুপুরে এই তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, জুলাই-আগস্টে চট্টগ্রামে মানবতা বিরোধী অপরাধের মামলা নির্ধারিত তারিখ ছিল আজ। সেখানে সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী আসামি, তাকে একদিনের জন্য ইন্টারগেশন করতে চাওয়া হয়েছে। আগামী ১৬ এপ্রিল সময় দিয়েছেন আদালত। রাজধানীর পল্লবীতে বাপ্পি নামে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ। বাসার নামে পল্লবী থানার এক পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি বাপ্পিকে ছিনিয়ে নেওয়া হয়। সোমবার দিবাগত রাতে পল্লবী থানাধীন মিরপুর ১১ খিচুড়িপট্টি বস্তিতে এই ঘটনা ঘটে। লাপাত্তা বাপ্পিকে পুলিশ গ্রেপ্তার করতে না পারলেও পুলিশের উপরে হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, আদালত থেকে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টের এক আসামিকে ধরার নির্দেশনা আসার পর পুলিশ তার অবস্থান শনাক্ত করে অভিযানে যায়। মিরপুর ১১ খিচুড়িপট্টি বস্তিতে বাপ্পি নামের ওই মাদক কারবারিকে ধরতে গেলে বস্তির কয়েকজন বাধা দেন, পুলিশ সদস্যদের উপর হামলা করেন। বাসার নামে এক কনস্টেবলের হাতে কামড় দিয়ে জখম করা হয়। হ্যান্ডকাপ সহ ওই ওয়ারেন্টভুক্ত আসামি এখন লাপাত্তা। ফরিদপুরের সদর উপজেলায় লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা দেওয়ার ঘটনায় ৭ জন নিহত এবং ৩৯ জন আহত হয়েছেন। মঙ্গলবার ঢাকা বরিশাল মহাসাগরে বাখুন্ডা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা নিহতের সংখ্যা নিশ্চিত করে বলেন, প্রত্যেক নিহতের পরিবারকে জেলা প্রশাসকের পক্ষ থেকে ২০,০০০ টাকা সহায়তা দেওয়া হবে এবং আহতদের চিকিৎসা ব্যয়ভার বহন করা হবে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে তিনি জানিয়েছেন। নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া যায়। তারা হলেন নগরকান্দা উপজেলার শেয়ারকান্দি গ্রামের বাসিন্দা জোয়ার সর্দার, তার ছেলে ইমান ও একই উপজেলার ভারতী রানী।
এছাড়া বাকি 4 জনের পরিচয় এখনো পর্যন্ত মেলেনি। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গোপালগঞ্জের মকসুদপুর থেকে ফরিদপুর উদ্দেশ্যে ছেড়ে আসা ফারাবি পরিবহন নামে একটি লোকাল বাসটি বাখুন্ডা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে 5 জন মারা যায়। এবছর ব্যাপকভাবে বাংলা নববর্ষ উদযাপন হবে বলে সেই বিষয়টি নিশ্চিত করেছেন উপদেষ্টারা। ফলে সেই বিষয়টি সামনে রেখে ঢাকাসহ সারা দেশে উৎসব কেন্দ্রিক নিরাপত্তাও বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেজন্য যা করা প্রয়োজন সেটাই করা হবে, সেসব করা হচ্ছে বলে উল্লেখ করেন এই উপদেষ্টা। আগামী বৃহস্পতিবার 10 এপ্রিল এসএসসি ও সমমান পরীক্ষায় বসতে যাচ্ছে 19,28,000-এর বেশি শিক্ষার্থী। এই অবস্থায় নকলমুক্তভাবে পরীক্ষা শেষ করতে কর্মকর্তাদের কড়া নির্দেশনা দিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। মঙ্গলবার মাউসির ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, 10 এপ্রিল এসএসসি পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে গত 19 মার্চ একটি স্মারকপত্র পাঠানো হয়। স্মারকপত্রের মর্ম অনুযায়ী পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে অধিদপ্তরের আওতাধীন সংশ্লিষ্ট সকলকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করার জন্য অনুরোধ করা হয়। শুধু বাঙালি নয়, মঙ্গল শোভাযাত্রায় থাকবে বিভিন্ন জনগোষ্ঠীর অংশগ্রহণ। 2 দিন ব্যাপী উদযাপিত হবে এবারের পহেলা বৈশাখ। নববর্ষ উদযাপনের প্রস্তুতি নিয়ে আগে এমনটা জানিয়েছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। তবে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা জানা যাবে একদিন পর। নাম পরিবর্তন নিয়ে উপদেষ্টা ফারুকী জানান, পহেলা বৈশাখ উপলক্ষে এবার চারুকলা থেকে বের হওয়া মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত নিয়ে আগামী 10 এপ্রিল জানাবে। তিনি আরও বলেন, এবার সকল ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ সবাইকে নিয়ে মঙ্গল শোভাযাত্রা বের হবে এবং উদযাপিত হবে নববর্ষ। এবার নতুন এক বছরকে আসতে বিভিন্ন ধরনের উৎসব মুখরভাবে বরণ করা হবে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট হলে নববর্ষ উদযাপনের প্রস্তুতি বিষয়ে বৈঠক করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ অংশীজনরা। পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের সাথে সরাসরি আলোচনার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার আনুষ্ঠানিকভাবে তিনি এই ঘোষণা দেন, কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন এই আলোচনা সরাসরি হবে না, হবে পরোক্ষ। এদিকে আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেন ট্রাম্প। এ বিষয়ে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি এই আলোচনা ব্যর্থ হয় তাহলে ইরান বড় বিপদের মধ্যে পড়বে। সাম্প্রতিক সপ্তাহগুলো ট্রাম্পের করার দাবি প্রত্যাখ্যান করে ইরান। ট্রাম্প পারমাণবিক কর্মসূচি নিয়ে সরাসরি আলোচনার প্রস্তাব দেয়, কিন্তু ইরান সেই প্রস্তাব না মেনে ওমানের মাধ্যমে পরোক্ষ আলোচনার কথা জানায়। ওয়াশিংটন সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠকের সময় ওভাল অফিসে সাংবাদিক ট্রাম্প বলেন, আমরা ইরানের সাথে সরাসরি আলোচনা করছি এবং তারা তা শুরু করেছে। এটি শনিবার পর্যন্ত চলবে। আমাদের এটি বড় বৈঠক হবে, দেখা যাক কি হয়। এতক্ষণ চলেছিলেন খবর। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।